আমি প্রথমেই প্রশ্ন করব সর্বরিদির কাছে আসবো। সর্বরিদি এবং অরিত্র এদের দুজনকে দিয়ে শুরু করবো আজকে। একের পর এক এমন নয় সর্বরিদি যে প্রথম নাম ঋতুপর্ণার আসছে। এর আগে আমরা দেখেছি বিনোদন জগতের ক্ষেত্রে এই মানে কান টানতে মাথার সন্ধান পাওয়া যাওয়ার মতো একাধিক দুর্নীতি হোক, সবটাই কিন্তু হচ্ছে হয় রেমুনারেশন ভিত্তিক, বা কোনো কোম্পানিকে এন্ডোর্স করার জন্য, বা কোনো চিটফান্ডের ব্যানারে সিনেমা করার জন্য, বা কোনো চিটফান্ডকে প্রডিউসার হিসেবে নিয়ে আসার জন্য। এমনকি এই সাম্প্রতিক উদাহরণ হচ্ছে দেব। আমরা জানি যে দেবের ক্ষেত্রেও ঠিক একই গল্প। এনামুল হকের টাকা এসেছে না আসেনি, সবটাই হচ্ছে সিনেমা তৈরির খাতিরে। আমার খুব স্পেসিফিক প্রশ্ন দুজনের কাছে, অরিত্র এবং সর্বরিদির কাছে। আসলে বিনোদন জগতের তারকারা, অভিনেতা অভিনেত্রীরা কি বারবার এই রাজ্য সরকার, এই শাসক দলের সফট টার্গেট হয়ে যাচ্ছে? তারা জানে যে আসলে এই রাজ্যে শিল্প নেই, কিছু নেই, কর্মসংস্থান নেই, বিনোদন জগৎ নিজের দমে ধিক করে জ্বলছে এবং সেই জায়গাতে একটা অভাবের জায়গা রয়েছে, একটা ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে। সেই জায়গায় খুব সহজে অনায়াসে পেনিট্রেট করা যায়। সেই জন্য যেরকমভাবে নিজের লবিতে না থাকলে কাজ দেওয়া হয় না। আগের দিনই একজন বলছিলেন সঙ্গীত শিল্পী হোক, অভিনেতা হোক, অভিনেত্রী হোক, ঠিক যেন নিজের জায়গায় না থাকলে এই বিশ্বাস ব্রাদার্সের আনুকূল্যে বা আনুগত্য না মেনে নিতে পারলে ঠিক সেভাবে যেন কাজের দরজাগুলোও খোলে না। ব্যাপারটা কি সত্যি তাই, নাকি প্রতি ক্ষেত্রেই অভিনেতা অভিনেত্রীরা ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে এই ধরনের সিন্ডিকেট খুঁজে বার করেন, নাকি কোথাও জেনে হোক না জেনে হোক এদের সঙ্গে যোগ রাখতে বাধ্য হন? কোনটা সর্বরিদি? যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে যে শাসকের অধিক লোভ পচন ধরিয়েছে সমাজে, এবং সমাজের একটা চিত্র, সমাজের একটা সংখ্যা ফিল্ম ইন্ডাস্ট্রি। আপনি যে প্রশ্নটা প্রথমেই বললেন যে বুঝে করেন কি না বুঝে করেন, আমি আপনাকে কারেক্ট করে বলবো স্বর্ণালী, কেউ না বুঝে কিচ্ছু করে না, যা করে বুঝে শুনেই করে। তার কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শাসক দল যে পরিস্থিতিতে রয়েছে, আমি 2021-এর বিধানসভাতে দেখেছিলাম একদম সিরিয়ালগুলো শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, কারণ নায়ক আর নায়িকার ফোন আসছে কখনো কালীঘাট থেকে, কখনো হরিশ মুখার্জি থেকে। একদম ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে প্রযোজককে, পরিচালককে, এক্ষুনি ছাড়তে হবে। নায়ক নায়িকা যাবেন প্রচারে, প্রযোজক পরিচালক চুল ছিঁড়ছেন মাথার। কেন? তার কারণ অরিত্র এখানে আছে, ও জানে আমি কতটা সত্যি বলছি। কেন চুল ছিঁড়ছেন? তার কারণ যে সিনটা শুটিং হচ্ছে সেই সিনটা সেদিনই টেলিকাস্ট করতেই হবে। মানে সিরিয়ালের ক্ষেত্রে বলছি, এটা একদম সিরিয়ালের ক্ষেত্রে দিনের দিন টেলিকাস্ট করতেই হবে। হিরো হিরোইনের ডাক পড়েছে, একদম অর্ডার, গান পয়েন্টে রেখে অর্ডার আসতেই হবে। এবং ডিরেক্টর প্রডিউসার প্রায় কাঁদবার জোগাড়, হাতে পায়ে ধরার জোগাড়, উপায় নেই। এটা যেমন আবার এ দৃশ্যও দেখেছি, জেতার পরে বিভিন্ন নেতা বা হয়তো এখন তারা মন্ত্রী ফন্ত্রী হয়েছেন, একদম শুটিংয়ে ঢুকে যাচ্ছেন, একদম সবাইকে সভাসদ নিয়ে আর্টিস্টদের, মহিলা শিল্পীদের মেকআপ রুমে ঢুকে যাচ্ছেন, তাদের সঙ্গে সেলিব্রেশন হবে। একদম এই দৃশ্যগুলো কিন্তু চোখের দেখা, একদম বাইরের থেকে জেনে বলছি না। আর আপনি যেটা বললেন না যে জেনে করছে নাকি না জেনে করছে, একদম না জেনে করছে না। লোভ, ভয়ঙ্কর লোভ ছাড়া আর কিচ্ছু নয়। আপনি বলতে পারেন এই লোভের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। একদম লোভের একটা বাতাবরণ, সব সময় চাই, দেওয়া পাওয়া, এছাড়া আর কিচ্ছু নেই। তার শিকার বলতে পারেন। কিন্তু মানুষ যদি লোভের শিকার হয়ে যায় তখন তো আর না বুঝে করছি এটা বলা যায় না। আপনি একটু পাতাগুলো উল্টান, তাহলে সবার একই রকম আপনি দেখতে পারবেন। আপনি বনি সেনগুপ্ত দেখতে পারবেন, আপনি দেখুন এখন যারা বিধায়িকা হয়ে গেলেন তাদের দেখুন, যারা মন্ত্রী আছেন তৃণমূলের তাদের দেখুন। আবার আপনি দেখবেন এই মানুষগুলোই শাসক দলের হয়ে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে যদি কোনো তাদের শিল্পী, মানে বিরোধীদের শিল্পী হওয়ার দরকার নেই, তাদেরই শাসক দলেরই কোনো শিল্পীকে অপমানিত হতে দেখলে কেউ মুখ খুলে না। আমরা তো দেখেছি এই লোকসভার ভোটের সময় কল্যাণ ব্যানার্জিকে দেখেছি যে প্রবীণ অভিনেতা, বর্ষিয়ান অভিনেতা, ভেটেরান অ্যাক্টর কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন। কে কথা বলেছে? কাকে দেখেছেন আপনি?
কোন তৃণমূলের কোন শিল্পী যারা নেতা মন্ত্রী হয়ে বসে রয়েছে শাসক দলে তারা একজন প্রথিতযশা শিল্পী কাঞ্চন মল্লিক তার সম্পর্কে কথা বলেছেন? উল্টো দিকে থাকা বরং আমরা কথা বলেছি, আমি বলেছি, রুদ্র বলেছে, হয়তো অরিত্রও বলেছে, আমরা বলেছি যে এটা ঠিক নয়। শিল্পীরাও বাধ্য হয়ে না, এটা এক্ষেত্রে আমি বলবো না, দেব অবশ্য একটা ছবি তুলে পোস্ট করেছিলেন, একটা সেলফি কাঞ্চনের সঙ্গে, কিন্তু সেভাবে কোনো বার্তা পাইনি আমরা। কোনো বার্তা নেই, একটা সেলফি পোস্ট করেছিলেন দেব। কেমন তো এটা, কিন্তু এটা শাসক দলের যে, দেখুন শাসক দলের যে ভয়ঙ্কর একটা বাতাবরণ তৈরি আছে, যে লোভের বাতাবরণ, সেই লোভের মধ্যে সবাই স্বেচ্ছায় পা দিচ্ছে। আমি আসবো অরিত্রের কাছে, আসবো। অরিত্র কি বলবেন? দেখুন, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম তো অভিনয় করছেন না, অন্তত ৩-৪ দশক ধরে তিনি কাজ করছেন এবং বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা রয়েছে। প্রচুর ভালো ছবি উপহার দিয়েছেন আমাদের। কিন্তু ঘটনা হচ্ছে যে এতদিন ধরে একটা মানুষ অভিনয় করছেন, তার নাম যশ দেশে বিদেশে, তার খ্যাতি, কোনো কিছুরই অভাব নেই এবং আমি আশা করি আগামীতেও হবে না। কিন্তু হঠাৎ আজ কেন, কী এমন বদল হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে আজকে এরকম একজন প্রথিতযশা আর্টিস্টকে এরকম ইডির দপ্তরে গিয়ে 4-5 ঘন্টা জেরার সম্মুখীন হতে হচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করতে গেলে আগে আপনাকে বুঝতে হবে যে এরা কীভাবে অপারেট করে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে স্টাডি করেন, যে কোনো মানে ভালো এন্টারটেনমেন্ট জার্নালিস্টের রিপোর্ট হিসাবে 50 থেকে 60টা সিনেমা নাকি বছরে তৈরি হচ্ছে অন অ্যান অ্যাভারেজ। এবার এই 50 থেকে 60টা বাংলা ছবির মধ্যে মানুষের নাম শুনেছে, হলে গিয়ে দেখেছে, এরকম খুব মানে হিট হয়েছে, সুপার হিট, মেগা হিট ইত্যাদি যা যা আছে, সেগুলো হয়তো আপনি বলতে পারবেন 10 থেকে 15টা সারা বছরে, যে নাম শুনেছে, দেখেছে এবং আমরা মোটামুটি দেখেছি, পোস্টার দেখেছি ইত্যাদি ইত্যাদি। এই বাকি যে 30-40টা ছবি, এই ছবিগুলোই হচ্ছে একটা বড় রকমের একটা পার্কিংয়ের প্লট। কেন পার্কিংয়ের প্লট? তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে যেভাবে অপারেশনটা করা হয়, পলিটিক্যাল পার্কিংয়ের প্লট। কেন আমি এটা বলছি? তার কারণ হচ্ছে যে এই যে বাকি 30-40টা ছবি, আপনি টালিগঞ্জ পাড়ায় গেলে দেখবেন অজস্র এরকম পোস্টার, সেই ছবি যে কবে রিলিজ হচ্ছে, কোন হলে রিলিজ হচ্ছে, আপনি কিছু খবর পাবেন না। এবার এই ছবিগুলো কি কেন হচ্ছে? যারা প্রডিউসার তারা কি মানে বোকা? তারা কেন হঠাৎ করে বিনিয়োগ করছেন? দেখুন, কেউ বোকা নয়, এখানে একটা 2-way কমিউনিকেশন আছে। ফার্স্ট, শাসক দল যেটা করেছেন সবার প্রথম এসে, যারা প্র্যাকটিক্যাল প্রডিউসার বা ইনভেস্টার্স, যারা সত্যি সিনেমায় ব্যবসা করতেন একটা সময়, তাদেরকে সাইডলাইন করে দিয়েছে। এখন আপনি প্রপার ইনভেস্টার, যে ভাই 100 টাকা দেবো, 120 টাকা রোজগার করব, এই যে ফাইন্যান্সার বা ইনভেস্টার বলে যে ক্লাসটা ছিল, সেই ক্লাসটাকে সাইডলাইন করে দেওয়া হয়েছে। এবার গুটি কতক যে প্রোডাকশন কোম্পানি রয়েছে, তারা খুব ভালনারেবল হয়ে গেলেন। এবার তার মধ্যে একটা বড় অঙ্কের নেটওয়ার্ক ঢুকে গেলেন হচ্ছে এই জ্যোতিপ্রিয় মল্লিক টল্লিকদের মতো বিভিন্ন নেতা টেতারা। ইনপুট দিতে আরম্ভ করলেন এবং আপনি দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে আইনজীবীরা আছেন, তারা বলবেন যে অধিকাংশ ক্ষেত্রেই হিউজ বাজেটে ছবি বিনিয়োগ করছে, কিন্তু সেই ছবি লস এবং ডেলিভারেটলি লসে চালানো হচ্ছে। এবার অভিনেতারা আজকে যে এই যে ঋতুপর্ণা দেবীকে ডাকা হয়েছে, ঋতুপর্ণা দেবী হয়তো সত্যি এটা জড়িত নন, তিনি হয়তো অভিনয় করেছেন, অভিনয়ের জন্য টাকা নিয়েছেন, আমি অভিনয় করছি বা ডিরেকশনের কাজ করছি। এবার এই টাকাটা কোথা থেকে কোন চ্যানেল দিয়ে আসছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, কারণ টাকার গায়ে তো আর নাম লেখা থাকে না যে এটা জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা। এবার ঘটনাটা হচ্ছে, যেটা খারাপ দিকে আমরা চলে যাচ্ছি, যে দিনের পর দিন অথেন্টিক ফিল্ম প্রডিউসার এবং বিজনেস পার্সোনালিটিরা যেভাবে অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে সরে গেছেন, একইভাবে কালচারাল অ্যাফেয়ার্স থেকেও সরে যাচ্ছেন এবং সেই ভ্যাকেন্সিটা ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে এই কালো বাজারি বিভিন্ন বিনিয়োগকারীরা ঢুকে দখল করছেন। আর আলটিমেটলি ফাঁসছি আমরা, যারা অভিনয়ে আছি, ফিল্মে মিডিয়া পার্সোনালিটি আছি, তারা আজকে অসম্মানিত হচ্ছেন। আমার অত্যন্ত খারাপ লাগছে যে ঋতুপর্ণা দেবীর মতো মানুষ, যে প্রত্যেক মানুষের কাছে সম্মানিত হন, আজকে তার মতো একজন ব্যক্তিত্বর গায়ে কালি লাগলো। দেখুন, সাধারণ মানুষ কিন্তু জানে না যে ভেতরে কি কোর্টরুমে কি হচ্ছে, তাদের কাছে এইটা একটা বিরাট খারাপ লাগার জায়গা। ঋতুপর্ণা দেবীকে 5 ঘন্টা ধরে ইডির দপ্তরে রেশন দুর্নীতি নিয়ে প্রশ্ন করা বললাম, এটা অ্যাটলিস্ট এটা অন্তত বিশাল একটা পজিটিভ সাইন কি ঋতুপর্ণা সেনগুপ্ত বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। কোনো তাড়াহুড়ো, দৌড়ে যাওয়া, লুকিয়ে যাওয়া, গাড়িতে উঠে যাওয়া, কারোর সঙ্গে কথা বলতে না চাওয়া, যেগুলো আমরা এর আগের ক্ষেত্রে একাধিক সময় দেখে এসেছি, সেগুলো উনি করেননি এবং উনি যতখানি জানিয়েছেন, বাকিটা বলেছেন যে এখন এর বেশি বলতে পারবো না। রিপিটেডলি বলেছেন যে রেশন দুর্নীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং যেটা আমরাও জানতে পারলাম সূত্র মোতাবেক, কারণ যেহেতু
হয়তো রেশন দুর্নীতির যারা মূল পাণ্ডারা তাদের টাকা কোনো না কোনো ভায়া মাধ্যমে এসছে, তাই বিষয়টা রেশন দুর্নীতির নাম চলে এসেছিল। কিন্তু জানতে পারা যাচ্ছে আসলে সেই সিনেমা ইনভেস্টমেন্ট, সেই অর্থাৎ পুনর্মূষিক ভব তৃণমূল কংগ্রেস বোধহয় এটাকেও ডে ওয়ান থেকে কন্ট্রোল করতে চেয়েছিল। এবং যেটা খুব সিগনিফিক্যান্ট লাগলো আমার অরিত্রর কথা, যেটার মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা অর্থাৎ চাল চুরি, ডাল চুরি, বালি চুরি, মিড ডে মিলের টাকা চুরি, রাস্তার টাকা চুরি, বিভিন্ন মানুষের টাকা যেগুলো চুরি দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলোকে খুব সুন্দরভাবে এই স্বচ্ছ মুখেদের সিনেমার মধ্যে দিয়ে সেটাকে হোয়াইট করে সামনে বের করে আনার কৌশল। আমি